নমস্কার, আমি মৌসুমি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করেছি। আমার সোনা বাবাটাও কত বড় হয়ে গেছে, আমার সঙ্গে সেও ভীষণ কাজে ব্যস্ত। জামা কাপড়গুলো কাচাকুচি করে আমি ছাদে নিয়ে এসেছি মেলার জন্য। আর এদিকে আমার সোনা বাবা আমাকে কত হেল্প করছে দেখুন, একটা একটা করে জামা প্যান্টগুলো তুলে আমাকে দিচ্ছে। প্রথমেই বলি, যারা এখন আমার পরিবারে এসেছেন, আমাকে দেখছেন, তাদের কাছে আমার অনুরোধ, আমার এই চ্যানেলটি যদি আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটা প্রেস করে দেবেন আর একটা কমেন্ট করে জানাবেন যে আমার এই ভিডিওটা কেমন লাগলো। আর একটা লাইক করতে কিন্তু একদম ভুলে যাবেন না। না, ওরম করো না, ওরম করতে হয় না। বলে আমরা দুজনেই খেলবো, ওরম করে না। ওরে বাবারে, এই যা। ও মা, কি হচ্ছে গো বাবা? দি ভাই কামড়ে দি। আমার সোনা বাবা যখন হয়নি তখন আমার মেয়ের ভীষণ ইচ্ছা ছিল একজন ভাই বা বোনও হবে আর তার সঙ্গে সে সারাদিন খেলবে। তো আমার মেয়ের ইচ্ছেটা পূরণ হয়েছে আর এখন সে সেটাই করে। সারাদিন দুই ভাই বোনতে এই খেলা করছে, আবার এই মারামারি করছে, এই দুষ্টুমি করছে। তো ভাই বোনের সম্পর্কটা শুধু ভাই বোন বলে কি, ভাই বোনই হোক বা দুই বোনই হোক বা দুই ভাই হোক, এই সম্পর্কটা এই রকমই হয়। এই সম্পর্কটা যে এতটা স্নেহের আর এতটা ভালোবাসার হয় সেটা যার আছে সেই মাত্র বোঝে, মানে যার ভাই বোনও আছে তো সেই মাত্র বোঝে। আর আমরাও তো দুই বোন, তো আমরাও দুই বোনে ঠিক এরকমটাই করতাম ছোটোবেলায়। এই মারামারি করতাম, দুষ্টুমি করতাম, আবার দুজনে দুজনের চোখের আড়াল হলে হতো না। আমি যদি ওকে দেখতে না পেতাম আমি দিদি দিদি করতাম, আর ও আমাকে দেখতে না পেলে ও বোন বোন করতো। তো এই রকমই হচ্ছে এই সম্পর্কটা। দেখুন, এদিকে বাজে প্রায় 11:30। আমার সোনা বাবা স্নান হয়ে গেছে আর ওকে জামা টামা পরিয়ে দিলাম। আর এই যে টিপটা পরিয়ে দিচ্ছি দেখছেন, এটা হচ্ছে মহাকাল মন্দিরের টিপ। মানে আমার নন্দাই মহাকাল মন্দিরে গেছিলো, তো সেখান থেকে সেই বাবা মহাকালের ভস্য এনে দিয়েছে। তো সেই মহাকাল মন্দিরে সেই ভস্য দিয়ে একটা করে টিপ পরায়, আর নিচে আছে মায়ের সিঁদুর। তো আমাকে দিয়েছিল আর বলেছিল ছোট্ট পুচকেটাকে এই টিপটা প্রত্যেক দিন স্নান করিয়ে পরিও, তো তাই পরায়। আর এই দেখুন, আজকে আমাদের বাড়িতে নিয়ে এসেছে একদম ছোট ছোট মাছ। এই মাছগুলো খেতে এত মিষ্টি হয়, আর এই মাছগুলো যেরকম খেতেও মিষ্টি সেরকম দামও আছে জানেন তো। তো সেই জন্যই অল্পই মাছ নিয়ে এসেছে। এই মাছগুলো ভাজছি, এগুলো দেখছেন, এগুলো হচ্ছে কেকলে মাছ। এই মাছগুলোর দাম নিয়েছে 500 টাকা কেজি। তো সেই জন্য এই মাছগুলো 100 গ্রামই নিয়েছে। আর যে ছোট ছোট মাছগুলো দেখছেন এগুলো হচ্ছে চালা মাছ, আর এই মাছগুলোর দাম 600 টাকা। তো সেই জন্য এই মাছগুলো একটু কম করেই নিয়েছে। আমাদের বাড়িতে না হলে এতটা কম মাছ আনে না আর কি, 600-700 কমে তো মাছ আনে না। কিন্তু যেহেতু দাম বেশি এই মাছগুলো, সেই জন্য একটু অল্পই নিয়ে এসেছে। আমিও বলি যে মাছটার দাম বেশি হয় সেই মাছটা একটু অল্পই নেবে, কারণ আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে একটু হিসেব করেই চলতে হয়। কারণ দুটো সন্তান আছে, তাদের ভবিষ্যৎ আছে, আমাদের ভবিষ্যৎ আছে। তো তাই সবসময় একটু হিসেব করে চলারই চেষ্টা করি। এতে যাই বলুন না কেন, কৃপণী বলুন আর যাই হোক না কেন, কারণ এখনকার যুগে বাচ্চাদের পড়াশোনার জন্য প্রচুর খরচ, ওদেরকে ভালোভাবে মানুষের মতো মানুষ করার জন্য প্রচুর খরচ, আর তার উপর আবার ওদের একটা ভবিষ্যৎ আছে। সব কিছু মিলিয়ে আমাদের একটু হিসেব করেই চলতে হবে, তাই না? তো যাই হোক, অনেক কথাই বলে দিলাম, তবে আপনাদের কি মতামত অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো ওইদিকেও আমার রান্নাবান্না মোটামুটি হয়ে এসেছে। আজকে রান্না সেরকম কিছুই করব না, মাছটা করব কচু বেগুন দিয়ে। এরকম ছোট ছোট মাছ কচু আর বেগুন দিয়ে খেতে বেশ ভালো লাগে। ওদিকে আমার মাছটা ভাজা হয়ে গেছে, এবার মাছের ঝোলটা বানাবো। আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, চালটা ধুয়ে দিচ্ছি। মাছটা ভেজে নিয়ে তেলের ওপর 5 ফোড়ন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজগুলো দিয়ে একটু ভেজে নিয়ে এরপর বেগুন আর কচুগুলো দিয়ে দিয়েছি, আর সেগুলো একটু ভেজে নেব। এদিকে একটু আদা বেটে নিচ্ছি, কারণ আমার মিক্সিটা খারাপ হয়ে গেছে। আমার সোনা বাবা সেদিনকে তো মিক্সিটা খারাপ করে দিয়েছে। তো যাই হোক, আদাটা আমি একটু শিলনোড়ায় বেটে নিচ্ছি।
কই বাবা? দেখো, খোঁজো দিদিকে, খোঁজো কোথায় লুকিয়েছে, দিদি খোঁজো। কই দিদি? ও দেখতে পেয়েছে ওখান থেকে যে আমাকে বলছে, হাসছে দেখে। তুমি লুকাও, তুমি লুকাও, তুমি লুকাও। যাও যাও যাও, ওদিকে 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 লুকাও, ওদিকে লুকিয়ে আছে, যাও যাও। কি করলো গো কামা? হাঁচু। কি ওটা? পাতা। ওটা পাতা। লুকাও গা, লুকাও গা, আমি লুকাই। এই যে দেখুন আমার মাছের তরকারিটা হয়ে গেছে কচু আর বেগুন দিয়ে। কচুগুলো ছোট ছোট কচু আর এত সুন্দর সেদ্ধ হয়েছে। তো এই কচু আর বেগুন দিয়ে মাছের ঝোলটা আমার, মানে ঝোল না ঠিক, এটা একটু তরকারি মতো বানিয়েছি। তো সেটা হয়ে গেল। রসুনগুলো আবার দেখছি খারাপ হয়ে যাচ্ছে। তো অনেকই রসুন একসঙ্গে কিনে রেখেছিল, তো এগুলো এখানে ঝুড়িতে রেখেছি আর কিছুটা আছে বাইরে বাস্কেটে। তো রসুনগুলো দেখছি মাঝে মাঝে এক একটা রসুন খারাপ হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি বেছে একটা রসুন ভালো দেখে নিলাম। তো আজকে কুমড়ো আলু সেদ্ধ দিয়েছি। তো সেই কুমড়ো আলু সেদ্ধতে একটু রসুন ভেজে দিলে বেশ ভালো লাগে খেতে, রসুন আর শুকনো লঙ্কা। তো তাই কিছুটা রসুন ছাড়িয়ে নিচ্ছি আর কিছুটা রসুন দেব ডালে। মুসুর ডাল করেছি একটু, আর এই মুসুর ডালে একটু পেঁয়াজ আর একটু রসুন দিয়ে মানে ছোকা দিলে বেশ ভালো লাগে। তো দেখুন আমি রসুনগুলো ছাড়িয়ে নিয়েছি, এবার একটু হামলদিস্তাতে থেতো করে নিচ্ছি। আর আমার সোনা বাবার জন্য ডিম আনা হয়েছে। আমার সোনা বাবা তো ছোটো ছোটো মাছ খেতে পারবে না, তাই ওর জন্য একটা ডিম আলাদা সেদ্ধ করে দেব। আমাদের বাড়িতে ডিমটা এক সপ্তাহের মতো এনে রাখা হয়। এই যে 15টা ডিম আনা হলো, এটা এক সপ্তাহ মতো চলবে। মানে সপ্তাহে একদিন ডিমের ঝোল করি। তো ডিমের ঝোল করলে অনেক কটাই ডিম লাগে, 10 থেকে 12টা ডিম লাগে। আর বাদ বাকি ডিমগুলো আমার সোনা বাবাকে মাঝে মাঝে এক একদিন সেদ্ধ করে দিই। আমার মেয়ে এক একদিন খায়, তো এইভাবেই চালানো হয়। দেখুন ফ্রিজে আমি এবার ডিমগুলো রেখে দিচ্ছি, আর ওদিকে আমার সোনা বাবার জন্য একটা ডিম সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর আজকে ডিমগুলো দেখলাম বেশ পরিষ্কারই আছে, কোনো নোংরা নেই, তাই আর ভালো করে ধুলাম না, এমনিই রেখে দিলাম। তবে যেদিনকে দেখি বেশ নোংরা থাকে ডিমে, সেদিনকে আবার একটু ধুয়ে রাখতে হয়। আর এরপর আমার সোনা বাবাকে দেখুন দুপুরের ভাত খাওয়ানো হয়ে গেছে। ওকে এসেছি এবার একটু জল খাওয়াতে। আর সোনা বাবাটা এত দুষ্টু হয়েছে দেখুন, ওকে বারণ করা হচ্ছে যে চোখে ওইভাবে হাত দিও না, লেগে যাবে। ও তত চোখটায় হাত দিচ্ছে, মানে এই চোখটা থেকে আবার এই চোখটায় হাত দিচ্ছে। এরকমটাই দুষ্টু হয়েছে আমার সোনা বাবাটা। তো চলুন ওকে এবার একটু জলটা খাইয়ে দিই, তারপর ঘুম পাড়াবো আজকে। তবে আজকে ঘুমোবে নাকি জানি না, কারণ কামার ঘরে মনে হয় খাওয়ার আগে 10 থেকে 15 মিনিট মতো ঘুমিয়েছিল। তো সেই 10-15 মিনিটেই ওর ঘুম হয়ে গেছে। তো দেখি যদি না ঘুমোয় তাহলে আর কি করব, ওকে নিয়ে সেই বসেই থাকতে হবে, খেলা করতে হবে। আর এখন আমার সোনা বাবা এই যে ব্লগসগুলো পেয়েছে, এগুলো নিয়ে খেলতে বেশ ভালোবাসে। আর ওর বাবা দেখুন একটা গাড়ি বানিয়ে দিচ্ছে, আর ও কি সুন্দর চুপ করে বসে বসে সেটা দেখছে। বাবা বাবা কি সুন্দর বানিয়েছে আমার বাবা, খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে, খুব সুন্দর, খুব ভালো। হ্যাঁ, যুদ্ধ করে করে 5:30টার সময় ঘুমিয়েছে, 5টা 5:30টায়। বলি বাবা এবার ওঠো, নাহলে আবার রাত্রে ঘুমাবো না তুমি, আর ঘুমাতে হবে না তোমাকে, 6:30 বাজে, নাহলে আর তুমি রাত্রে ঘুমাবে না, ওঠো। শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণের চরণে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি।
গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। হে আমার প্রিয় বন্ধু কৃষ্ণ, তুমি করুণার সিন্ধু, তুমি দিনের বন্ধু, তুমি সমস্ত জগতের প্রতি, তুমি গোপীদের মতি রাধারানী, যার অঙ্গকান্তি তপ্ত কাঞ্চনের মতো, যিনি বৃন্দাবনের ঈশ্বরী, যিনি মহারাজ বৃষভানুর দুহিতা। যখন আমার মনটা ভীষণ চঞ্চল হয়ে ওঠে, মনের মধ্যে একটা অস্থিরতা সবসময় কাজ করে, কোনো কিছুতেই যখন শান্তি পায় না, অগাধ চিন্তা আমাদেরকে আঁকড়ে ধরে, যেটা থেকে মুক্তির কোনো পথ খুঁজে পায় না, তখন আমার কাছে মুক্তির একটাই উপায় খোলা থাকে, সেটা হচ্ছে ভাগবত গীতা পড়া। ছোট্ট পুচকেটাকে নিয়ে প্রত্যেক দিন সময় করে উঠতে পারি না, কিন্তু মাঝে মাঝে এক এক দিন যখন মনটা ভীষণ চঞ্চল হয়ে ওঠে, অস্থির হয়ে ওঠে, মনে কোনো রকম শান্তি পায় না, তখন আমি ভগবত গীতাটা পড়ে থাকি। জানি ভগবত গীতা প্রত্যেক দিনই পড়া উচিত, কিন্তু আমার সেটা হয় না। ছোট বাচ্চা নিয়ে আমি সেটা সময় করে উঠতে পারি না। তবে আজ কেন জানি না আমার মনটা ভীষণই খারাপ করছিল, ভীষণ মনটা অস্থির লাগছিল, মানে প্রচণ্ড চিন্তা হচ্ছিল, নানান চিন্তা। আমরা মানুষ, আমাদের তো চিন্তা হবেই বলুন, কোনো না কোনো চিন্তা থাকেই, প্রত্যেকটা মানুষেরই তাই, কোনো না কোনো অশান্তি, কোনো না কোনো চিন্তা এগুলো থাকেই। তো সেই সমস্ত চিন্তাগুলো আমাকে একদম আঁকড়ে ধরছিল। তো তাই একটু সন্ধ্যাবেলায় গীতা পড়লাম, মনটা বেশ শান্ত হলো, বেশ ভালো লাগছিল। তো এরপর আবার রান্নাঘরে এসে সংসারের কাজকর্ম শুরু করলাম। রাত্রের খাবার আজকে বানাবো, একটু আলু পটলের তরকারি বানাবো, আর রুটি হবে, ভাত হবে, সব রকমই হবে। তো সবজিটা বানিয়ে নিলাম, এরপর তরকারিটা বসাবো। আর তরকারিটা আজকে বেশি কিছু দেব না, সামান্য একটু জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এই আলু পটলের তরকারিটা করব। এইভাবে আলু পটলের তরকারিটা করলে রুটি দিয়ে খেতে বেশ ভালো লাগে। ওদিকে আমার সোনা বাবা আছে কাকিমার কাছে, আর আমার রুটিটা ভাজা হয়ে গেছে, তরকারিটা বানাবো, তারপর ভাতটা চাপিয়ে দেব। আমাদের বাড়িতে রাত্রিবেলায় ভাত এবং রুটি দুটোই হয়, কারণ আমাদের বাড়িতে যে কটা সদস্য সবাই এক খাবার খায় না, কেউ খায় ভাত, কেউ খায় রুটি। যেমন ধরুন আমি, আমার হাজব্যান্ড আর আমার মেয়ে খাই ভাত, আর আমার শাশুড়ি মা, আমার ননদ আছেন এখন, ননদ আর দেওর, ওনারা 3 জন খান রুটি। তো ওনাদের জন্য রুটি হলো, আমাদের জন্য ভাত হলো। আর আজ আমার সোনা বাবাকে রাত্রে দেব দুধ রুটি, তো সেই জন্য আমি রুটিটা ভিজিয়ে দিলাম আর দুধটা বসিয়ে দিলাম। একটু পরে খাওয়াবো, এখন খাওয়াবো না, এখন বাজে 9টা, ওকে খাওয়াবো 10টার দিকে। তাই রুটিটা 1 ঘন্টা আগে ভিজিয়ে দিলাম, বেশ ভালোভাবে নরম হয়ে যাবে। আর এই দেখুন আমার মেয়ে কি সুন্দর একটা ওয়াল হ্যাঙ্গিং বানিয়েছে। তো এটা কাগজ দিয়ে বানিয়েছে, এর আগের দিনই আপনাদেরকে দেখাচ্ছিলাম ও যখন বানাচ্ছিল। তো এগুলো আমার মেয়ে খুব সুন্দর বানায়। এই দেখুন এইটাও বানিয়েছে, আর দেখুন বানিয়েছেও কি সুন্দর। তবে আমি তো মা, আমার কাছে তো সুন্দর হবেই। আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন যে আমার সোনা মা এগুলো বানিয়েছে, এগুলো কীরকম হয়েছে। আর এই সমস্ত কাজগুলো জানেন তো আমারও করতে বেশ ভালো লাগে। আমিও এর আগে অনেক কিছু বানিয়েছি, কিন্তু এখন আর সময় করে উঠতে পারি না আমার সোনা বাবাকে নিয়ে। তো যাই হোক, আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি।